দেখো আজকে ক্লাস হচ্ছে টিডিএস এর লাস্ট ক্লাস। তো লাস্ট ক্লাসে বলছে দেখো সবসময় কিন্তু বারবার করে নোট দেওয়া সম্ভব হচ্ছে না, তো যখনই যেটা হবে কানে হেডফোন দিয়ে শুনে নেবে, তবে কোনটা কি সেকশন সেগুলো সব দেওয়া আছে। তো বলছে আজকেরটা আমি দিয়ে দেবো ভিডিও। বলছে সারচার্জ অ্যান্ড সেস is not applicable for TDS. It is applicable only when the recipient is a foreign company or non-resident or on payment of salary to any individual. তো বলছে কিছু কিছু লোক এত ইনকাম করে যার থেকে ট্যাক্স নেওয়ার পরও গভর্নমেন্টের পোষাচ্ছে না, তো তার উপর ট্যাক্স অন ট্যাক্স চাপিয়ে দিচ্ছে। তো ট্যাক্স অন ট্যাক্সকে সারচার্জ বলা হচ্ছে। তো অত ডিটেলসে না গিয়ে আমাদের জব করার জন্য যতটুকু লাগবে সেইটুকুনি আগে বলি। তো সাপোজ ধরো আমাদের এই বড় ভাইয়ের বিজনেস ধরো এত বড় হয়ে গেছে, টার্নওভার ধরো 200 কোটি টাকা। তো গভর্নমেন্ট বলছে আপনি যদি এত বড় ব্যবসা করছেন আপনি ট্যাক্স দিচ্ছেন, ভালো কথা। তো ট্যাক্সের যে স্ল্যাবটা হয়ে রয়েছে তার মধ্যে থেকে আপনি ট্যাক্স আমাদের পে করে দিচ্ছেন, তো তার থেকেও তো অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে। তখন আমি কি করব? স্যার তার জন্য তো আমি টিডিএস দিচ্ছি, কিন্তু টিডিএস দিয়ে তো উপায় নেই স্যার। আপনি যে টিডিএসটা দিচ্ছেন, টিডিএস মানে কি? টিডিএস এর টাকাটা আপনি পে করছেন গভর্নমেন্টকে, ট্যাক্স ফাইলে রিটার্ন পেয়ে যাচ্ছে। তাহলে এই যে অতিরিক্ত অ্যামাউন্ট গুলো হয়ে যাচ্ছে, একটু ভিডিওটা পজ করতো। ট্যাক্স অন ট্যাক্স হলো দাও, ঠিক আছে? তো ও এত টাকার বিজনেস করছে, সেই বিজনেস এমন জায়গায় চলে গেছে তো ট্যাক্সের উপর ট্যাক্স হচ্ছে। এবার তার প্রসেস আছে, সেই প্রসেস কি হয়? ফরেন কোম্পানির জন্য একটা প্রসেস দিয়েছে আর ইন্ডিয়ান কোম্পানিগুলোর জন্য আলাদা প্রসেস দিয়েছে। ভালো করে মন দিয়ে শুনবে, এই চ্যাপ্টারটা শেষ করব 10 মিনিটে, তুই ঠিক করে শুনতে পারবি। তো কি বলছে টুমুল সাহেব, কি বলছে? তো বলছে যে the rate of TDS will be 20% in all cases if PAN is not quoted by the deducted. However, for the purpose of section 1940, if e-commerce participant does not furnish PAN or other, rate of TDS would be 5%. তো বলছে আপনি যে ব্যবসা করছেন সেই ব্যবসার জন্য আপনার যে ট্যাক্স কাটন কেটে নিল। এবার তাকে অ্যাজ পার এক্সাম্পল দিচ্ছি, 1 মিনিটে মিটে যাবে। রং করারই এক্সাম্পল দিয়েছিলাম, মনে আছে? এখন অয়ন্তিকা বাড়িতে কালার করিয়েছে কাকে দিয়ে? বিষ্ণুকে দিয়ে। তো বিষ্ণু হচ্ছে ছোটু পেইন্টওয়ালা। তো বিষ্ণু যদি এখন পেইন্ট করে তাহলে তো মজুরি চাইবে, তো মজুরি যে টিডিএস এর অ্যামাউন্টের উপরে চলে গেছে, তো টিডিএস দিতে হবে গভর্নমেন্টকে। এখন অয়ন্তিকা বলছে স্যার আপনার প্যান কার্ডটা প্লিজ দিন, আমি পে করবো, আপনাকে পয়সা দিতে হবে না। আপনার প্যান কার্ডটা সকলে লেবার চার্জটা তো পে দেখাতে পারবো। ও বলছে আপনি আমার প্যান কার্ড নেবেন, টাকা পয়সা মারবেন, এইসব বলে বলে চলে গেল। অয়ন্তিকা তখন কি করলো? অনলাইনে একটা ভুলভাল প্যান কার্ডের নাম্বার মেরে এন্ট্রি করে দিল। এই ভুলভাল প্যান কার্ডের এন্ট্রি মেরে যদি নাম্বারটা করে দেয়, তোমাদের কি মনে হয় টাকা পয়সা ক্লিয়ার হয়ে যাবে? ও তো ভেরিফিকেশন হলেই বুঝতে পারবে যে রং প্যান কার্ড নাম্বার দেওয়া রয়েছে, তো তার জন্য ওর উপর পেনাল্টি চাপিয়ে দেবে 30%। তার থেকে এইটা ভালো, যখন তোমরা এরকম কোনো কেস খাবে তখন উইদাউট পেনাল্টি যদি নিতে হয়, স্যার আমার প্যান কার্ড নেই বা আমার লেবার দেয়নি, কি করবো? 20% দিয়ে দেবে। গভর্নমেন্ট রুলস, যদি প্যান কার্ড না থাকে 20% টিডিএস, ঠিক আছে? এখন ধরো কোনো লোক যদি এরকম হয় যে ট্যাক্স অন ট্যাক্সের জন্য যাদের এরকম পয়সা কাটে, কাদের জন্য কাটে? প্রপার্টি কিনছে প্রমোটাররা, ঠিক আছে? সাপোজ এরা মহিলা প্রমোটার, সারা দিন রাত্রি জমি কেনা বেচা, ফ্ল্যাট কেনা বেচা, বাড়ি কেনা বেচা ওর চলছে, কন্টিনিউ হচ্ছে। তো এই সমস্ত লোকেদের জন্য গভর্নমেন্ট বলছে যদি এদের পয়সা লুটতে হয় তাহলে 10 নাম্বার মাস্ট ইম্পর্টেন্ট, 10 নাম্বার লাগবে। এবার ধরো আমাদের মতো মধ্যবিত্ত লোকেরা, আমাদেরকে 10 নাম্বার স্বাভাবিক থাকে? থাকবে না। কেন থাকবে না? তার কারণ হচ্ছে আমরা সারা জীবনে হয়তো একটাই ফ্ল্যাট কিনবো বা একটাই বাড়ি কিনবো বা একটাই জমি কিনবো। তো গভর্নমেন্ট বলছে এই একখানা দুখানা বাড়ির জন্য আপনার 10 নাম্বারের কি দরকার? তা আপনার লাগবে না। যারা এরকম কন্টিনিউ আপ অ্যান্ড ডাউন করে তাদের জন্য দরকার। আমি কথা বলতে বললাম, তো সবার জন্য 10 নাম্বার, যারা রেগুলার বিজনেস করে এত বড় বড় অ্যামাউন্টের আপ অ্যান্ড ডাউন করে তাদের জন্য 10 নাম্বার ইম্পর্টেন্ট, ঠিক আছে? মিটে গেল। তো হিসাবটা আমি এরকম করে দিচ্ছি, আমি পেন দিয়ে বোর্ডের মধ্যে লিখছি, তোমরা একটু ভালো করে দেখবে আর বলবে। তো বলছে ভালো করে শুনবে, আজকে ক্লাস রাত্রি হয়ে যাবে। তাহলে বলছে
আপনি বিদেশি কোম্পানি, আপনার যে টার্নওভার আছে সেই ডেট ওয়াইজ আপনার ফাইল কিরকম ভাবে জমা করছে, ক তারিখে আপনি পেমেন্ট করছেন, আপনার পেমেন্টের উপর কত পার্সেন্ট ইন্টারেস্ট হচ্ছে বা কত পার্সেন্ট পেনাল্টি হচ্ছে, তার হিসাব আপনি আমাকে ছোট্ট করে দেখিয়ে দিন। বলে রাখি, যেই মাসে আমার টিডিএস ফাইল হয়েছে, আমি যদি সেই মাসে ফাইল সাবমিট না করি তাহলে 2% ইন্টারেস্ট পেনাল্টি আছে। যদি আমি যে মাসে ফাইল জমা করতে পেরেছি সেখান থেকে যদি আমি 1 মাসের মধ্যে জমা না করি তাহলে 1.5% ইন্টারেস্ট পেনাল্টি আছে। বোঝা গেল? ফাইল তৈরি হয়ে গেছে, ডিপোজিট করিনি, ট্যাক্স কনসালটেন্ট আমাকে দিয়ে দিয়েছে, তো জমা করতে পারিনি বলে 2% ইন্টারেস্ট পেনাল্টি। ফাইল জমা করার পর তো পয়সারও পেমেন্ট করতে হবে, পয়সা পেমেন্ট আমাকে 1 মাসের মধ্যে করতে হবে। যদি আমি 1 মাসের মধ্যে পয়সা পেমেন্ট না করতে পারি তাহলে 1.5% ইন্টারেস্ট পেনাল্টি দেবো। এই অঙ্ক দিচ্ছি, জব 3টে অঙ্কের মধ্যে পুরো সিলেবাস ক্লিয়ার করব, তারিখ বুঝে বুঝে করবে। ঠিক আছে? তো ধরো কাস্টমার হচ্ছে আমাদের বিজনেসম্যান, হচ্ছে আমাদের অয়ন্তিকা। ওকে, ওর ফাইল ডিপোজিট হচ্ছে, ওর ফাইল তৈরি হয়েছে, ওর ফাইল ডেভেলপ আজকে কত তারিখ? 4/7/2026। ফাইল ডিপোজিট 13/8। অ্যামাউন্ট পেমেন্ট ডেট পেড করেছে 15/9। অ্যামাউন্ট ধরো ছোট্ট অ্যামাউন্টের মধ্যে এখন করছি 5,000 টাকা, তাহলে এর পেনাল্টি ইন্টারেস্ট কত? ঠিক আছে? আজকের যে ক্লাস করি, বিগত লাস্ট কয়েকদিনের যা ক্লাস করলে, তবে থেকে আমি ইনকাম ট্যাক্স শুরু করেছি, এর প্রত্যেকটা ক্লাস সিএ এন্টার, সিএমএ সবার জন্য কম্পালসারি। ভালো করে মন দিয়ে বোঝো, এখানে ক্লাসটা শেষ কিন্তু। ক তারিখে গেছে? 4 তারিখে, 4/7। তাহলে এখানে কি তোমার 4/8 1 মাস হয়ে যাচ্ছে। ও দিচ্ছে কবে? 13/8। তাহলে কতদিন হলো? ফাইন হয়েছে তো? কত পার্সেন্ট ফাইন হলো? 2% ইন্টারেস্ট পেনাল্টি হলো। আবার এখান থেকে 15/9 হয়ে গেছে, 1 মাস ওভার হয়ে গেছে, তাহলে এখানে 1.5% পেনাল্টি হলো। তাহলে টোটাল 5,000 টাকার উপরে ইনটু 3.5% তোমার পেনাল্টি হলো। তাহলে 5,000 টাকা 3.5% কত হচ্ছে? 175 টাকা। তাহলে 175 টাকা তোমাকে ইন্টারেস্ট সাবমিট ডিপোজিট করতে হবে। ঠিক আছে? নাম্বার 2 ক্লিয়ার তো? নাম্বার 2 বলছে 4/7/2024 ফাইল সেটআপ হয়েছে, ফাইল ডিপোজিট হয়েছে 4/8, পেমেন্ট হয়েছে তোমার 4/9, অ্যামাউন্ট ধরো এই 5,000 টাকাই। তাহলে কি পেনাল্টি ইন্টারেস্ট লাগছে? এই অঙ্কটায় নাম্বার থাকে 35। তোমরা সবাই ভুল করবে, গ্যারেন্টি, দায়িত্ব সহকারে। যদি দুটো অঙ্ক ভুল হয়ে যায় তাহলে সেই ইন্টার এক্সাম ক্যান্সেল। ওকে? কি ভুল বললে তোমরা? তোমাদের বা তোমার বার্থডে কবে? তুমি শিখা, তোমার বার্থডে কবে? 9 আগস্ট। পরের বছর 9 আগস্টে কি, যদিও এখন 20 বছর হয়, তাহলে 21 বছর হচ্ছে। তাহলে 8 আগস্ট পর্যন্ত 20 বছর বয়স রয়েছে। তাহলে পেমেন্ট ফাইল সেটআপ 4 হলে তোমাকে এখানে 3/8 জমা দিতে হবে। এই 24 ঘন্টার জন্য তোমার ফাইন হয়ে যাবে 2%। পেমেন্টও করেছে 4/9-তে, 24 ঘন্টা লেট হয়েছে, তাহলে এই 24 ঘন্টার জন্য হয়ে যাবে 1.5%। আমি বোঝাতে পারলাম? ঠিক আছে? মনে থাকবে। 3টে অঙ্ক মিলিয়ে 35 নম্বর থাকে। লাস্ট অঙ্কতে বলছে স্যার যদি 4/7 ফাইল সেটআপ হয়, 10/7 ফাইল জমা দিয়ে দিয়েছে, আর 25/7 পে করে দিয়েছে, 25/7/26 পে হয়ে গেছে। ঠিক আছে? 25/7 যদি পে হয়ে যায়, 25/7 যদি পে হয়ে যায়, ওখানে বসো, 25/7 পে হয়েছে। ভিডিওতে ভালো করে দেখবে, যতটা দেখা সম্ভব। 4/7, 10/7, 25/7, 4/7 ফাইল, 10/7 ফাইল জমা, 25/7 পেমেন্ট জমা। ফাইন হবে? হবে। ওটা ফাইন নয়,
বলবে স্যার এত টাকার ব্যবসা করছেন, ট্যাক্সের মধ্যে আপনি করছেন, কিছু তো আপনার থেকে লুট করে ভাই। তো এইরকম সৎভাবে বিজনেস করার জন্য গভর্নমেন্ট আপনার থেকে মাত্র 1% নেবে। স্যার 1% তো এখান থেকে লুটছেন, 1% এখান থেকে লুটছেন, আবার আপনি স্যার আমার এখান থেকেও 1% লুটবেন না, চলুন একটা আপনাকে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? পেমেন্টের সময় ফ্রি, কোনো চার্জেস নিল না, ফাইল ডিপোজিট করার জন্য 1% নিল। এবার তোমরা বলবে গভর্নমেন্ট 1% ডিপোজিট নিল কেন? গভর্নমেন্ট 1% ডিপোজিট নিয়ে নেয় যাতে কেউ ব্ল্যাক কাজ করতে না পারে, তার সমস্ত কালি কুত্তার থেকে শুরু করে সব কাজকর্ম রেকর্ডিং থেকে যায়। বুঝতে পেরেছো? টিডিএস এ আর কিছু নেই। তোমাদের যা আমি আজকের ডেট অবধি ক্লাস করিয়ে দিয়েছি, মোটামুটি তোমরা মার্কেটে টিডিএস নিয়ে উৎপাদ করতে পারবে। এর পরের ভিডিও হবে টিসিএস নিয়ে। ভিডিওটা স্টপ করো, সুশি জানালা খুলে দেবো, তাদের নয়। এখন ভিডিও শুরুতে বলে দিচ্ছি, ট্যাক্স কালেকশন মানে হচ্ছে মাফিয়া বা গুন্ডাদের, ঠিক আছে? তুমি একটু সরে আসো, তাহলে ওখানে অয়ন বসতে পারবে। হ্যাঁ, আর তোমার বোর্ডে কিছু লেখা নেই, ওখানে বসে। টিসিএস মানে হচ্ছে ট্যাক্স কালেকশন। তো ট্যাক্স কালেকশন যদি হয় মানে ট্যাক্সের উপরে, সারচার্জের উপরে চলে গেছে কারা? স্টোরি পরে বলছে, গল্প শুনবে সারা জীবন, বসে কোনোদিন ভুলবে না। শুধু মনে রাখো টিসিএস তাদের থেকেই নেওয়া হয় যারা মাফিয়া হয়, ডন হয়। তো বলছে 1 নম্বর পয়েন্ট দিয়েছে, অ্যালকোহলিক লিকুইড ফর হিউম্যান কনজিউমশন 1%। মদের দোকান খুলবে কে? ধরো মবিন খুলবে, প্রচুর টাকা পয়সা দিয়ে জায়গা পত্র সব নিল, এলাকার লোককে খাওয়াবে, নেতাদের খাওয়াবে, পুলিশ থানায় খাওয়ালো, যেখানে যেখানে সেটেলমেন্ট আছে বললো। লোকাল ছেলে এসে বলো, 2 চর মারবো, আমার এত টাকা পয়সা রয়েছে, আমি দোকান খুলবো। আপনি কোন পদে খুললেন? কে আপনি? সাধারণ ছেলে। ঠিক আছে স্যার, ভুল হয়ে গেছে, চলে গেল। তাই জন্য মনে রাখবে, এই মদের দোকান টেন্ডার নিতে হয় তো, যেখানে টেন্ডার হয় সব বড় লোকেরা টেন্ডার দেয়। বড় লোক মানে মাফিয়া ডনরা টেন্ডার দেয়, তারপর তারা বিজনেস চালায়। তাহলে 1% টিডিএস কেন নেয়? ওই একটা কারণেই 1% টিডিএসটা নেয়, যে যাতে ও ব্ল্যাকে মদটা না বিক্রি করতে পারে। বিক্রি হচ্ছে, এমন বিক্রি হচ্ছে, বিক্রি করতেই লেগেছে। প্লাস কনজিউমশন করছে, মানে কনজিউমার কাস্টমার আছে, কাস্টমারকে 2000 টাকার মদ বিক্রি করে দোকান আপনাদের বলবে আপনি টিডিএস দিন বা টিসিএস দিন, ওই দামের মধ্যে ধরা থাকে। প্লাস দোকানদার থেকে কি হবে? গভর্নমেন্ট উসুল করছে। আপনি যদি এখানে দোকানটা খোলেন তাহলে মোটামুটি আপনার মাসে এত টাকার প্রফিট হতে পারে, তাহলে আপনার এই ব্যবসাটা এত টাকার আছে, আপনার মোটামুটি এই টাকার বিজনেস হবে, তাহলে আপনি আমাকে অ্যাডভান্স আগে থেকে কিছু কালেকশন দিন। সেটা কি বলে? টিসিএস। টিসিএস এর মানে কি যদি কোথাও ইন্টারভিউতে জিজ্ঞাসা করে, আমি সহজ সরল ভাষায় বলে দিচ্ছি, এই ল্যাঙ্গুয়েজ যদি মনে রাখতে পারো কোনদিন টিসিএস বুঝবে না। তুমি কাউকে ইনকাম করার সুযোগ করে দিচ্ছ, দিয়ে তুমি তাকে বলছো আমাকে অ্যাডভান্স কিছু টাকা জমা করে রেখে দাও, দিস ইজ কল্ড টিডিএস। উটকি আমাকে বললো যে স্যার আমি বিজনেস করব, আমি এরকম এডুকেশন ইনস্টিটিউট খুলতে চাই বাবিয়াটি এরিয়াতে, আপনি ক্লাস করান, তাহলে আমি লেক টাউনে খুলছি। আর হ্যাঁ বলো স্যার আপনি আমাকে একটু হেল্প করে দেবেন? আর হ্যাঁ দিলাম, আমার জায়গা, আমার সেন্টার, আমার কম্পিউটার, তুমি ক্লাস করো অ্যাজ এ স্টাফ। তোমাদের স্যালারি নেওয়া পছন্দ নয়, তুমি নিজের মতো করে বিজনেস করো, সিস্টেম আমার, রুম আমার, ইলেকট্রিক আমার, সব কিছু আমার, যা স্টুডেন্ট থাকবে তুমি যা কামাবে 50-50 হবে। হ্যাঁ স্যার ঠিক আছে, এটা আলাদা ব্যাপার। এবার দেখলাম যে ও বিজনেস করে এত টাকা কামাবে, সবকিছুই ওর ইনভেস্টমেন্ট, ওর সবকিছু, বাট আমি পারমিশন দিচ্ছি সেন্টার খোলার জন্য। লেক টাউন মিনিমাম 100টা স্টুডেন্ট পেয়ে যাবে, 1000 টাকা করে ফিস, মানে 1 লাখ টাকা 100টা স্টুডেন্ট। তুমি আমাকে 20,000 টাকা অ্যাডভান্স দিয়ে দেবে। কাজের জড়িয়া খুঁজে দেওয়া মানে হচ্ছে টিসিএস, অ্যাডভান্স পেমেন্ট নিয়ে নেবে। তো আপনি অ্যালকোহলের বিজনেস করছেন, স্যার আপনি করুন, লোককে যত ইচ্ছা খুশি খাওয়ান, আপনার ব্যবসার বাজেট এত, তার থেকে এই পার্সেন্টেজ আপনি আমাকে দিন। আরো ভালো এক্সাম্পল দিই, সিনেমা মুভিগুলোতে দেখবে এখানে ফ্যাক্টরি চালাবে, গ্যাস খেয়ে লোকজন মরে যাচ্ছে,
এই সমস্ত ব্যাপারগুলো হচ্ছে। তো ওই যে পাহাড়ের উপরে যে মাইনিং করবে, পাশে গ্রাম রয়েছে, নষ্ট হয়ে যাবে, মুভির চ্যাপ্টার বাদ দাও, বাট ধরো এই বিজনেসটা, ধরো পাহাড়ের তলায় লিথিয়াম পাওয়া গেছে, ড্রিল মেশিন ফুটো করে মাল তুলবে, তো তার জন্য ওই ব্যবসাটার আইটেম ছিল 7,000 কোটি টাকা। মিনিস্টার বললো আমাকে 1,000 কোটি টাকা দেবেন, তাহলে লোকটার এক্সপেন্সেস হলো 8,000 করো, ও মার্কেট থেকে কিভাবে কত টাকা কামাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। বুঝতে পেরেছো? এই ভিডিও ভালো করে না শুনলে কোনোদিন বুঝতে হবে না। এইটা হচ্ছে 1%। একটা মদের দোকান লোকের পয়সা কম, তো গভর্নমেন্ট 1% নিলেও কি এসে গেছে, তো গভর্নমেন্ট 1% কেন নিল? যাতে ব্ল্যাক কিছু করতে না পারে। কত মাল বেরোচ্ছে, কত মাল আসছে, কি না কি সমস্ত হিসাব রয়ে যাচ্ছে। নাম্বার 2 শুনলে অবাক হয়ে যাবে, একটু 2 নম্বরটা, টেন্ডু লিভস, টেন্ডু TENDU, টেন্ডু লিভস এর উপর 5%। টেন্ডু লিভস কি কেউ জানো? বিড়ির পাতা, শহরে বিড়ি, গ্রামে পাতা। ফরেস্টের মালিক কেউ, বিড়ির যে পাতা তার গাছ রয়েছে, গ্রামবাসীদের দিয়ে কাজ করাবে, তারা তো আর ট্যাক্স বোঝে না। ধরো তোমরা সবাই গ্রামবাসী, আমার ফরেস্ট, আমার বাগান, আমি ওখান থেকে পাতা নামিয়ে তোমাদেরকে দিয়ে দিলাম, ধরো 50,000 টাকার পাতা আমি তোমাদের বিক্রি করছি, গভর্নমেন্টকে বললাম এই ব্যাপার স্যার, এত টাকার অ্যামাউন্ট হচ্ছে, গভর্নমেন্ট বললো আগে থেকে পয়সা নিই, 50,000 টাকার মাল বিক্রি করো, তোমার থেকে 7,500 টাকা নিলাম, তোমার থেকে 7,500 টাকা নিলাম, 10,000 টাকা বেশি নিলাম, ওই 10,000 টাকা গভর্নমেন্টকে দিয়ে দিলাম, তাহলে আমার TCS ক্লিয়ার, গভর্নমেন্ট চুপ, তোমাদেরকে দিয়ে আমি কাজ করিয়ে মার্কেটে মাল বিক্রি করবো। বুঝতে পেরেছো? এটা হচ্ছে টেন্ডু লিভস, 5% কিন্তু, হ্যাঁ যা হিসেবে তার 5%, হ্যাঁ মধ্যে 1%। তারপরে বলছে 3 নম্বর, টিম্বার অর এনি আদার ফরেস্ট প্রডিউস নট বিং টেন্ডু লিভস 2.5%, 2.5 বলছে। এখানে টেন্ডু লিভস এর কোনো ব্যাপার নেই। আপনি যদি এখানে কোনোভাবে রাস্তায় তোমরা যেতে যেতে দেখেছো দমদম পার্কে চীনামাটির পুতলা বিক্রি হয়, পাহাড়ে ঘুরতে কি দেখেছো পাহাড়ে কোনো বাগানের সামনে সেই পার্টিকুলার কাঠ বা প্রোডাক্টের জিনিস বিক্রি হয়, আমরা বলি যে ওইখানকার স্পেশাল জিনিস কিনে নিয়ে আসি। তো এদেরকে বলছে যে আপনারা এই বিজনেস করছেন, করুন, কত টাকার মাল আছে, কত টাকার ব্যবসা, আচ্ছা এত টাকার, আপনি এখান থেকে এই পার্সেন্টেজ অ্যাডভান্স আমাকে গভর্নমেন্টকে পে করে রাখুন, তাহলে আপনাকে ব্যবসা করতে কেউ বাধা দেবে না। এমনি এমনি রাস্তা আটকে বসে অত বড় মালপত্র নিয়ে বসে বিজনেস করছে, তো দামি দামি জিনিসগুলো এখন বসে কিনা আমি জানি না, আগে ওইখানটায় বানাতো, ঠিক আছে। এটা ছিল 2.5%, তোমার যা ব্যবসার অ্যামাউন্ট হচ্ছে তার উপর 2.5%। নেক্সট বলছে স্ক্র্যাপ। স্ক্র্যাপ শুরু করার আগে ভিডিওটা একটু পজ কর, দেখেছিস? বলছে টিম্বার অর এনি আদার ফরেস্ট, তো হয়ে গেল স্ক্র্যাপ, এবার আসছি স্ক্র্যাপে। আরে স্ক্র্যাপ বিক্রি করলে 1% TDS নিচ্ছে, তাই TCS নিচ্ছে। স্ক্র্যাপ বাইক, গাড়ি বা কোনো আসবাবপত্র আমরা যে স্ক্র্যাপে যে কাবাড়িওয়ালাদের বিক্রি করে দিই, তোমাদের কি মনে হয় ওদের কত টাকা প্রফিট থাকে? স্ক্র্যাপে কোনো জিনিস বিক্রি করলে কাবাড়িওয়ালা আমাদের উল্টো পয়সা দিয়ে যায়, ওটা বিজনেস, ওটাকে রিফাইন করে বা ঠিক করে তো আবার মার্কেটে বিক্রি করবে, তো তোমাদের কি মনে হয় ওদের কত প্রফিট থাকে? বিশালটা কত? 500 টাকা। ওদের 100% প্রফিট থাকে। মনে রাখবে এই কাওয়ারিওয়ালারা কি করে, তুমি এটা কোনো গাড়ি বিক্রি করলে কোনো মানে দালালকে নয় কিন্তু, সে তো 60,000 টাকা দিয়ে গাড়ি কিনলে অন্য কাউকে 70,000 টাকা দিয়ে বিক্রি করবে, 10,000 টাকা প্রফিট না। স্ক্র্যাপের যারা লোকজন হয় এরা গাড়ি কিনে নিয়ে ওই গাড়ির এক একটা পার্টসকে এক এক জায়গায় এক এক রকম দামে বিক্রি করবে, ক্যালকুলেশন করে দেখবে সে 1 লাখ টাকার যদি সে গাড়িটা নেয়, ও চারিদিকে পার্টসগুলো আলাদা করে করে বিক্রি করে 8-9 লাখ টাকা কামিয়ে নিয়েছে। স্ক্র্যাপ এরকম জিনিস, তাই ইন্টারন্যাশনালি পৃথিবীর সবথেকে বড় বিজনেস হচ্ছে স্ক্র্যাপ। এমনি এমনি গাড়ি স্ক্র্যাপে যায় না প্রফিট না থাকলে, বুঝতে পেরেছো? স্ক্র্যাপে প্রফিট প্রচুর থাকে, প্রচুর ডাবল প্রফিট হয়। নেক্সট হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট নাম্বার 5, ইংলিশে বলছে পার্কিং লট, টোল প্লাজা, মাইনিং অ্যান্ড কোয়ারিং, ব্র্যাকেটে বলেছে শ্যাল নট ইনক্লুড মাইনিং অ্যান্ড কোয়ারিং অফ মিনারেল অয়েল, পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস। তো আগে থেকে ক্লিয়ার করে দিল যে আমরা সরকারি খুব ইম্পর্টেন্ট জিনিস পেট্রোলিয়ামে,
বা মিনারেল ওয়াটারে বা সোনা খৈনিতে মাইনিংয়ে আমরা হাত দিচ্ছি না। আমরা কোথায় হাত দিচ্ছি? কয়লাতে। কোথায় হাত দিচ্ছি? টোল প্লাজাতে। কোথায় হাত দিচ্ছি? পার্কিং। চলো কি করে বোঝাই, ধরো বলছে টোল প্লাজাতে আপনি হাওড়া স্টেশন, আমি আগে একবার এক্সাম্পল দিয়েছিলাম, ওই পার্কিং এর টেন্ডার আছে, কে দায়িত্ব নেবে? তোমার কি মনে হয় স্টেশনের পার্কিং গুলো কি গভর্নমেন্ট সামলায়? মামার বাড়ির আবদার আমার মতো সাধারণ লোক সামলাবে পয়সা থাকলেও? আজকে যদি শোভনলালের যদি পার্কিং হয়, তোমরা বন্ধু বান্ধব হও, দেবজিৎ ঢুকলো, বিষ্ণু ঢুকলো, শোভনলাল বললো দাদা পার্কিং ভাট ভাট দুই চল পার্কিং ভাট এখান থেকে, ও চুপচাপ চলে যাবে। তাই এই সমস্ত পার্কিং থেকে ইনকাম করার জন্য গভর্নমেন্ট তাদেরকেই পার্কিং দেয় যারা এলাকার ডন হয়, যারা এলাকার মাফিয়া হয়, তাদেরকেই দেবে। কেন? কেউ যদি এরকম বদমাইশি করে তার পিছনে চামড়া তুলে দেবে। প্লাস এইরকম টাইপসের পার্কিং গুলোকে মেনটেন করার যে খরচা থাকে, যে টেন্ডারটা আসে, গভর্নমেন্ট ডাইরেক্ট বলে দেয় স্যার এটা 25 লাখ টাকার পার্কিং আছে, আমি 30 লাখ দিলাম, টেন্ডারটা আমায় দিন। নিল, এবার গভর্নমেন্ট যা কামানোর কামাচ্ছে, সরি মানে পার্কিং চার্জ যা কামানোর কামাচ্ছে। এই যে 1% টিসিএসটা এই জন্য নিয়ে নিল যাতে রেকর্ড থাকে যে যা উনি বলেছিলেন এত ইনকাম হতে পারে তার থেকে বেশি হয়ে যাচ্ছে না, তো তাহলে আলাদা খাতা হিসাব করতে হবে ট্যাক্স অন ট্যাক্সে। তারপরে কি বলেছি? টোল প্লাজা। এই যে টোল প্লাজা গুলো দেখো, টোল গেট গুলো, দীঘা ঘুরতে যাওয়ার সময়, মেদিনীপুর বা বড় কোথাও যাওয়ার সময় টোল ট্যাক্স যে নেয়, তার স্টোরি কি? এই টোলগুলো তোমার কি মনে হয় নর্মাল বিজনেসম্যানরা নেয়? এগুলো সব মাফিয়া ডনদের খেলা। কারণ কি? আজকে সাপোজ সিরুপ মনে করলো যে আমি টোল দেবো না, ও গাড়ি নিয়ে সিরুপ ঢুকলো, দেখলো একটা কম্পিউটার নিয়ে ছোট একটা অল্প বয়সী মেয়ে বসে আছে, চমকে দিল, আর ম্যাডাম জানতো টোল ফোল দেবো না, জানেন আমি কে? যদি এই কথা ও বলেছে, তোমাদের কোনো আইডিয়া নেই আশপাশ থেকে কজন চলে আসবে। প্রত্যেকটা টোল গেটের পাশে একটা করে ছোট্ট অফিস থাকে, সেখানে যে বাকি লোকগুলো রিজার্ভে থাকে, মানে বসে আছে অন্যান্য কোনো কাজ করছে, ওরা মাফিয়া বা ডনরা ওই প্রজেক্ট নিয়ে রাখে বলে ওই চারজন এসে না চামড়া এমন গরম করে দেবে, ঠিক আছে? ওই দেখে একবারও ভুল ভাববে না যে টোল প্লাজায় যে লোকগুলো কাজ করে সিস্টেমে বসে আছে, স্ক্যান করে ছেড়ে দিচ্ছে, ওরা সাধারণ লোক। কোনোদিন ঝামেলা করে দেখো, তুমি ভাববে যে তোমার লাইফের প্রথম আর শেষ ঝামেলা হয়তো ওটাই হবে। তুমি ওখানে অন্যায় স্বীকার করে আসবে যে আমি টোল দেবো না, পালিয়ে যাবো। প্রত্যেকটা টোল গেট মানে বলা কি থাকে যে সাপোজ তোমার সবাই প্রাইভেট কোম্পানি কনস্ট্রাকশন, ঠিক আছে? তো ধরো দীঘা চাপা রোডের সমস্ত কন্ট্রাক্ট ধরো মইনাকে, তো বলো স্যার আপনি এই কন্ট্রাক্ট সামলান, আমার দাবি হাইওয়েতে যেন কোনো গর্ত না থাকে, নাম্বার 1। নাম্বার 2, আপনি হাইওয়ে মেনটেন করার জন্য, নিজের সংসার চালানোর জন্য, স্যালারি পেমেন্ট করার জন্য টাকা তো আপনি পাবলিকের থেকেই তুলবেন, তো আপনি সেটা আপনার মধ্যে করে তুলে নিন, আর সরকারকে এই টাকাটা অ্যাডভান্স পেমেন্ট করে দেবেন। বুঝতে পেরেছো? সেই জন্য ভিআইপি রোডের অবস্থা একরকম, আর আমাদের টোল ট্যাক্সের রাস্তা আরেক রকম। মাখন এই জন্য যেখানে যেখানে দরকার 14খানা করে বাম্পার দেয়, 14খানা 14 পিসেস বাম্পার থাকে, ছোট ছোট বাম্পার। কেন? যাতে মেনটেন হয়। আর বলতে পারলাম মাইনিং, কয়লার খাদান, কয়লা তুলছে ওখান থেকে, কয়লার খাদান কে চালাবে? আমার তো সাধারণ লোক চালাবে? তোমার মনে হয়? আজকে ক্ষমতাশালী একটা লোক আসলো রাজ, এসে আমার মাথায় বন্দুক টেকিয়ে দিল, ছাড় মাইনিং ছাড়। আর সিনেমা বুঝে দেখো মাইনিং নিয়ে ঝামেলা এরকম ভাবেই হয়। যার ওই যে কেজিএফে দেখিয়েছে, সঞ্জয় দত্তর ক্ষমতা বেশি লুটে নিয়েছিল, পরে আবার ইয়াস ছিনিয়ে নিয়েছিল। তো এই খাদান মাইনিং ওরকম টাইপের লোকেরাই চালায়। ধরো তোমাকে মাইনিংও ডিস্টার্ব করলো না, এই সাধারণ কোনো লোক আর ঘরে খেতে বসে ঢুকে গেলে, দাদা ভালো আছে, টেন্ডারটা ছেড়ে দিন। বুঝতে পেরেছো? তুমি বলবে থাক বাবা, আমি আমার টাকা পয়সা ফেরত দিয়ে নিই, টেন্ডার আমার দরকার নেই। বুঝতে পারলাম? ওকে, নেক্সট পয়েন্ট বলছে সেল অফ মিনারেল, গ্রিন কোল অ্যান্ড লাইট আর আয়রন not purchased by buyer for personal consumption or for manufacturing process producing article or things or generation of powder। এই সমস্ত আয়রন টাইরনের উপরে ডাইরেক্ট বলে দিয়েছে যাই কেনাবেচা করুন বেশি হয়ে গেলে 1%, ঠিক আছে? এই নিয়ে ঘাটাঘাটি করেনি। লাস্ট টিসিএস এ আর কিছু নেই, পরবর্তী মানে নেক্সট ক্লাসে আমরা প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করব।
এই অঙ্কতে কত টিডিএস, এই অঙ্কতে কত টিসিএস, এই অঙ্কতে কত ট্যাক্স, নেক্সট ক্লাসে আমাদের ক্লাস হবে। তাই লাস্ট পয়েন্ট 7 নম্বর পয়েন্ট টিসিএস এ ন্যাশনাল আর কিছু হয় না। সেল অফ মোটর ভেহিকেল ওভার 10 lakhs 1 লাখ টাকা। এবার যে দেখো 10 লাখের উপরে যে বাইক কিনছে তো তার ক্ষমতা বিশাল। আর গভর্নমেন্ট এই 1% ট্যাক্সটা কিসের জন্য নেয়? গভর্নমেন্ট 1% ট্যাক্সটা নিচ্ছে এই কারণে তোমার স্যালারি 50,000 টাকা, 10 বছর ধরে তুমি সংসার চালাচ্ছ, তুমি টাকা জমিয়ে তুমি 23 লাখ টাকা দিয়ে ডুকাটি পেনেগাল কিনলে, সরকার খবর নেবে না 50,000 টাকা স্যালারি পেয়ে তুমি পেনেগাল কি করে কিনলে? তখন যাচাই হবে তো, ইনভেস্টিগেশন হবে তো। সেই জন্য বলে দিয়েছে 10 লাখের উপরে গেলে আপনি যদি 1% টিসিএস দেন তাহলে গভর্নমেন্টের কাছে রেকর্ড থেকে যাবে আপনার সোর্স অফ ইনকাম কি আছে। আর তুমি বলে স্যার কোথায়, আমি তো বাইক কেনার সময় তো ট্যাক্স দিয়েই বাইক কিনছি। আরে তুমি তো ক্যাশ দিয়েও বাইক কিনতে পারো। তাহলে বুলেট 3 লাখ টাকা ক্যাশ দাও, নিয়ে চলে আসো। 1 লাখ ডাউন পেমেন্ট করেছো, 2 লাখ ইএমআই আছে, কি এসে গেছে, তাতে কি তোমাকে সার্চ করবে, তাই তো? টিসিএসটা নিন, এই পুরো কালে কার্তুজ সব বেরিয়ে আসবে যদি কিছু করে থাকে। যে 50,000 টাকা স্যালারি হয়ে কি করে 24 লাখ টাকার পেনেগাল চালাচ্ছে, আর স্বাভাবিক কথা তো। এবার তুমি যদি মনে করো তুমি টাকা জমিয়ে কিনবে, দেখবে বড় বড় শোরুম বলে দেয় স্যার আমরা ক্যাশ টাকা আপনাকে দেবো, আপনাকে ইএমআই করতেই হবে। হ্যাঁ, আপনার খাতিরে আমি কিছুটা পার্সেন্টেজ কমিয়ে দিচ্ছি, আপনাকে স্যার ইএমআই করতে হবে। কথা বুঝতে পেরেছো? তো তাই জন্য যে কোনো গাড়ি, আজকের দিনে যে কোনো গাড়ি দামও বেড়েছে, তেলের দামও বেড়েছে, এইটা নিয়ে পরের দিনটা ডিসকাস করবো। টিসিএস চ্যাপ্টার তোমাদের আমি একদিনে শেষ করে দিলাম।